আসসালামু আলাইকুম। আজ 18 মে 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। মোদিকে শেষ পেরেক মারলেন মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে ঘিরে চাঞ্চল্যকর তৎপরতা। পাক ভারত যুদ্ধবিরতি নিয়ে সর্বশেষ যা জানা গেল। এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেষ পেরেক মারলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ এক অন্ধকার যুগ। গ্রামীণ জনপদের মানুষ একসময় বিদ্যুৎ দেখত ঈদের নতুন জামার মতো, আসবে আবার চলে যাবে। কয়েক ঘন্টার আলোর জন্য দিনভর অপেক্ষা। ফ্রিজ চলতো না, হাসপাতাল হতো অচল। শুধু ঘাটতিই নয়, বিদ্যুৎ খাত ছিল একসময় ষড়যন্ত্রের আতুরঘর। 2009 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় দেড় দশক জুড়ে একদিকে অব্যাহত সংকট, অন্যদিকে কোটি কোটি টাকার তথাকথিত কুইক রেন্টাল চুক্তি। শেখ হাসিনা তখন ঘোষণা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ, অথচ বাস্তবে দেশ চলছিল ভারতীয় বিদ্যুৎ লাইনের উপর নির্ভর করে। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে আসা বিদ্যুৎ কখনো হঠাৎ বন্ধ হয়ে যেত, কখনো দাম হঠাৎ বেড়ে যেত। বিশেষজ্ঞরা বলেন, বিদ্যুৎ খাতে সেই সময়কার নীতি ছিল জাতীয় স্বার্থের নয়, বরং সুবিধাভোগী গোষ্ঠীর উপযোগী। ভারতের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ আমদানির চুক্তি দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিকে একটি অনির্ভরযোগ্য চক্রে ফেলে দেয়। কূটনৈতিক ভাষায় একে বলা হয় বিদ্যুৎ কূটনীতি। 2025 সালে দৃশ্যপট পাল্টে যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ইতিহাসের অংশ। আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভূত হন নতুন এক নেতৃত্ব, প্রফেসর ইউনূস। কোনো ঢাকঢোল ছাড়া তিনি বিদ্যুৎ খাত পুনর্গঠনে উদ্যোগ নেন। প্রথমেই বন্ধ করা হয় কুইক রেন্টাল বিদ্যুতের নবায়ন, এরপর নিজস্ব গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে মনোযোগ। পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো প্রকল্পগুলোতে বিদেশি কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ ঠেকিয়ে দেশীয় প্রকৌশলী ও বিনিয়োগেই এগিয়ে যায় বাংলাদেশ। আজ বাংলাদেশের নিজের চাহিদার 95% বেশি বিদ্যুৎ নিজেই উৎপাদন করছে। ভারতের বিদ্যুৎ রপ্তানির উপর নির্ভরতা যেখানে একসময় ছিল 20% মতো, এখন তা নেমে এসেছে 60 থেকে 8%। বিদ্যুৎ পৌঁছে গেছে দেশের 97% এলাকায়। সীমান্তবর্তী অঞ্চল কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া, যেখানে একসময় ভারতীয় গ্রিড ছিল সক্রিয়, এখন সেখানে জ্বলছে বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ। সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ইতোমধ্যে 700 মেগাওয়াট ছাড়িয়েছে। 2025 সালের মধ্যেই তা 2000 মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উন্নয়ন শুধু প্রযুক্তির নয়, বরং এটি একটি রাজনৈতিক কৌশলের অংশ। নিজের পায়ে দাঁড়ানো মানেই অন্যের করুণা না চাওয়া। এই সাফল্যের মাঝেও নতুন এক নীরব উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ লবিতে। ভারতের 3টি বড় কোম্পানি ঢাকার সঙ্গে পুনরায় আলোচনায় বসেছে। কম দামে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিচ্ছে তারা। তাদের হঠাৎ ফিরে আসার আগ্রহের পেছনে কী উদ্দেশ্য? সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন বৈঠকের তথ্য অনুযায়ী একটি বিদেশি মিশনের প্রতিনিধিদের সঙ্গে জ্বালানি খাত নিয়ে বিশেষ সতর্কতামূলক আলোচনা হয়েছে। কেউ কেউ বলছেন, বিদ্যুৎ এখন কেবল একটি প্রযুক্তিগত খাত নয়, এটি হয়ে উঠেছে নতুন ভূরাজনৈতিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু, যেখানে তেল গ্যাসের বাইরেও ক্ষমতা ও নেতৃত্বের নিয়ন্ত্রণ নির্ধারণ হতে পারে। দ্রুততম সময়ের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চায় বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার ঢাকায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের বর্ধিত আলোচনার শুরুতে এই মন্তব্য করেন তিনি বলেন, জাতীয় সনদ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা 2-1 দিনের মধ্যে শেষ করে শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন। প্রাথমিক পর্যায়ে যেসব বিষয়ে মত ভিন্নতা থাকবে, দ্বিতীয় পর্যায়ের আলোচনায় সেসব বিষয়ে ঐক্যমত্যের লক্ষ্যে অগ্রসর হতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। অনেক রক্ত ও প্রাণের বিনিময়ে আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, যাদের আত্মদানে এই সুযোগ তৈরি হয়েছে তাদের প্রতি আমাদের দায় আছে। এ দায় শুধু জাতীয় ঐক্যমত্য কমিশনের নয়, বরং বাংলাদেশের সব রাজনৈতিক শক্তি, সুশীল সমাজ এবং সামাজিক শক্তিগুলোরও এ দায় রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে একেবারেই সঠিক ও সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি দেখার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের শুরুতে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সম্প্রতি বিভিন্ন স্থানে সংঘাত প্রসঙ্গে ডাক্তার তাহের বলেন, এরই মধ্যে নানা সমস্যা দেখা দিয়েছে। পাবনায় জামাতের নেতাকর্মীদের মারধর করা হয়েছে। এখনও নির্বাচন ঘোষণা করা হয়নি, তার আগেই জায়গা দখল, এলাকা দখল চলছে। তাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের আরও কঠোর হওয়া সহ যা যা করা দরকার করা উচিত। সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।
ডাক্তার তাহের আরও বলেন, নির্বাচন কমিশনের কিছু ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। সরকার যেন সেদিকে খেয়াল রাখে। নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে হবে। তিনি বলেন, নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় অস্থিরতা দেখা দিয়েছে, তাই বেশি সময় না নিয়ে সংস্কারের বিষয়ে একটা ঐক্যমত্যে পৌঁছানো উচিত। অবশেষে বিদেশ গেলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সাইরা শারমিন। সঙ্গে রয়েছেন তার ছোট মেয়ে মদিনা বিনতে আন্দালিব। রোববার দুপুরে টিজি 322 ফ্লাইটের চিকিৎসার জন্য তিনি ব্যাংকক যান। এর আগে মঙ্গলবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিরোধ করেছিল। তবে কী কারণে তাকে সেদিন যেতে দেওয়া হয়নি তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে শেখ পরিবারের সদস্য শেখ হেলালের মেয়ে হওয়ার কারণেই হয়তো তাকে আটকে দেওয়া হয়েছিল। এ ব্যাপারে আন্দালিব রহমান পার্থ বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা আগেও বলেছি। আইন মেনেই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক গেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে একজন বিদেশি নাগরিক বলে সম্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ চেয়েছেন খলিলুর রহমান। রোববার বাসসকে দেয়া এক প্রতিক্রিয়ায় অভিযোগের প্রমাণ চেয়েছেন খলিলুর রহমান। নিরাপত্তা উপদেষ্টা বলেন, এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর উপর বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে। আমি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছে। শনিবার খুলনায় এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ সরকার প্রধানের উদ্দেশ্যে বলেছেন, আপনার সরকার একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। এ নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আমরা তা হতে দেব না। ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার এক ভিডিওতে ডক্টর খলিলুর রহমানকে গুরু আখ্যা দিয়েছিলেন। ওই ভিডিওতে ডক্টর খলিলের বর্ণাঢ্য ক্যারিয়ার তুলে ধরে বলেছিলেন, ডক্টর ইউনূস সরকারের একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়। ফারিয়া আটক নাকি গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটা পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক। এবার পাক ভারত উত্তেজনার প্রসঙ্গ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই করছে পাকিস্তান। এই লড়াইয়ে দেশটি বিপুল ক্ষয়ক্ষতির শিকারও হয়েছে। এমন অবস্থায় সন্ত্রাসীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটি বলছে, সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের বিমান বাহিনীর মতোই। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ একথা বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দেশের সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা ঠিক সেই পরিণতির সম্মুখীন হবে যেটি হয়েছে ভারতীয় বিমান বাহিনীর। শনিবার শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি ভারতের সঙ্গে সংঘর্ষের পর পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আগে জাতির মধ্যে ভাঙন ছিল, কিন্তু এখন সবাই ঐক্যবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সেনাবাহিনী যেভাবে দ্রুত ও শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে তা প্রশংসনীয়। তিনি বলেন, 10 মে আমাদের সাহসী সেনাবাহিনী শত্রুকে দৃঢ় জবাব দিয়েছে। তখন আমাদের নেতৃত্ব ছিল পূর্ণ আত্মবিশ্বাস ও বিশ্বাসে ভরপুর। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি আরও জানান, বেসামরিক নেতৃত্ব ও সেনাবাহিনীর আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মাতৃভূমির রক্ষায় পাকিস্তান শেষ সীমা পর্যন্ত যাবে। পাকিস্তানের জনগণ তাদের সশস্ত্র বাহিনীর পাশে আছে। ভারতের আগ্রাসন আসলে জাতিকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। তিনি অভিযোগ করেন, ভারত পাকিস্তানের সন্ত্রাস ছড়ানোর পেছনে সক্রিয়ভাবে জড়িত। তারা তাদের এজেন্টদের মাধ্যমে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এখন আমাদের যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে, আর তাদের পরিণতি হবে ভারতের বিমান বাহিনীর মতোই। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে প্রতিটি ফ্রন্টেই আমরা জয়ী হয়েছি। আল্লাহর কৃপায় আমরা সবখানে সফল হয়েছি। খাজা আসিফ ভারতকে সতর্ক করে বলেন, যদি ভারত আবার এমন কিছু করার সাহস দেখায় তবে আগের চেয়েও শক্তিশালী জবাব পাবে।
তিনি বলেন, সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনীর নজরে ছিল ভারতের 10টি যুদ্ধবিমান। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতি সাময়িক এবং তা রবিবার পর্যন্ত বাড়ানোর যে ধারণা পাকিস্তানের পক্ষ থেকে দেয়া হয়েছিল সেটি খারিজ করে দিয়েছে ভারতের সামরিক কর্তৃপক্ষ। রবিবার এক সামরিক কর্মকর্তা বলেছেন, দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনের আলাপচারিতার সময় সিদ্ধান্ত নেওয়া যুদ্ধবিরতি অব্যাহত রাখার ক্ষেত্রে কোনো সমাপ্তি নেই। যুদ্ধবিরতি চলতে থাকবে। ভারত ও পাকিস্তান 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। ভারতের সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই বিরতি অস্থায়ী নয় এবং রবিবারই শেষ হবে এমন ধারণাও ঠিক নয়। এর কোনো সমাপ্তি নেই। তবে তিনি বলেছেন, রবিবার ডিজিএমও পর্যায়ে কোনো বৈঠক হচ্ছে না। এর আগে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, গত 10 মে দুই দেশের ডিজিএমওর মধ্যে সমঝোতার পর সতর্কতার মাত্রা কমাতে আস্থা তৈরির পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি আরও উন্নত হওয়ার সাথে সাথে সে সম্পর্কে অবহিত করার কথাও জানানো হবে। 4 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর 10 মে ভারত ও পাকিস্তান সংঘর্ষের অবসানের জন্য একটি সমঝোতায় পৌঁছায়। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজেই হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই সময়ে প্রযুক্তির ছোটখাটো জ্ঞান রাখা অত্যন্ত জরুরি বিষয়। আপনার কাছে থাকা প্রাযুক্তিক অনুষঙ্গগুলো হচ্ছে এই ধরুন একটা মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্য আরও প্রয়োজনীয় বিষয়াদি। এগুলো সম্পর্কেই আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আপডেট তথ্য পেয়ে যাবেন ইন্টারনেট থেকে। কারণ আজকে যে তথ্যটি জানলেন প্রযুক্তি সম্পর্কে, কাল সেটা বাসি হয়ে যাচ্ছে। সুতরাং প্রতিনিয়ত আপডেট যদি না থাকতে পারেন তাহলে প্রযুক্তির জ্ঞানের ঘাটতি দেখা দেবে এবং আপনার হাতে থাকা ছোট ছোট প্রাযুক্তিক বিষয়গুলো ব্যবহারের ক্ষেত্রেও আপনি বিপত্তির মধ্যে পড়বেন। সুতরাং একটু সচেতন হন, আপডেট থাকুন এবং ছোটোখাটো একজন প্রাযুক্তিক বিশারদ হয়ে উঠুন। ভালো থাকবেন। সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ফিলিস্তিনি এ ভূখণ্ডে ত্রাণ পৌঁছাতে বিশ্বের সবচেয়ে বড় আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যাওয়ার পরিকল্পনা করছে মাদ্রিদ। তারা জাতিসংঘকে এই বিষয়ে একটি রেজলিউশন আনার অনুরোধ করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাগদাদে আরব লীগ সামিটে সানচেজ বলেন, গাজায় ইসরায়েলের সহিংসতার ফলে ফিলিস্তিনি এই ভূখণ্ডে নিহতের সংখ্যা অগ্রহণযোগ্য সংখ্যায় পৌঁছেছে। মানবতার মূলনীতি সেখানে লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, বিশ্ব নেতাদের উচিত গাজায় এই গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের উপর তীব্র চাপ সৃষ্টি করা। বিশেষ করে আন্তর্জাতিক যেসব আইন আছে সেগুলো ব্যবহার করে হলেও এই চাপ সৃষ্টি করতে হবে। সমাজতান্ত্রিক এই প্রধানমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে স্পেন একটি প্রস্তাব আনবে। তাতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসকে এই মর্মে রায় দিতে বলা হবে যে গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে দিতে আন্তর্জাতিক বাধ্যবাধকতা যেন ইসরায়েল মেনে চলে। 2 মার্চ থেকে এই ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সানচেজ আরও বলেন, স্পেন জাতিসংঘের আরেকটি খসড়া প্রস্তাবে সমর্থন দেবে। তাতে মানবিক কাজে অবরোধ বন্ধ করতে বলা হবে। গাজায় বাধাহীন ত্রাণ পৌঁছে দিতে হবে। তিনি বলেন, আমি আবারও অন্য দেশগুলোকে অনুরোধ করছি, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।